প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন এই ভ্যালি ২১ রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনার অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, ২৫শে মার্চ কাল রাত মানবতার ইতিহাসে জঘন্যতম একটি দিন, একটি কালো দিন। পাকিস্তানে বর্বর শাসক গোষ্ঠী, পাকিস্তান বাহিনী, হানাদার বাহিনী এই রাতে অপারেশন সার্চ লাইটের নামে বাঙালি নিধনযজ্ঞ চালায়। এর কয়েক ঘন্টা পরেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেন। আমরা সেই স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করছি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। যে পাকিস্তানকে হারিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যে পাকিস্তানকে হারিয়ে আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি, সেই পাকিস্তানের তুলনায় বাংলাদেশ এখন অর্থনৈতিক, সামাজিক সব সূচকে এগিয়ে। আমরা আরও এগিয়ে যেতে চাই। আমরা জাতির পিতার যে স্বপ্ন, সেই স্বপ্নের সোনার বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আজ আমরা আলোচনা করব এইসব বিষয় নিয়েই। আমাদের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি সুবর্ণ জয়ন্তী, গণহত্যা থেকে স্বাধীনতা। আমাদের আজকের অতিথি অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সারোয়ার আলী। আপনাকে স্বাগত জানাই। আমি আলোচনা শুরু করতে চাই স্টুডিও থেকে। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনার কাছে শুরুতেই যেটা জানতে চাইব যে সেই দিনটিতে আমরা ফিরতে চাই যে দিনে পাকিস্তানিরা যে বর্বরতার স্বাক্ষর রেখেছিল, সেই জায়গাটি থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, এই সময়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। পাকিস্তানিদের গণহত্যার নীল নকশা, যার সাংকেতিক নাম ছিল অপারেশন সার্চ লাইট, তা এহিয়ার নির্দেশে ২৫শে মার্চ রাত থেকেই শুরু হবার কথা। তো সেদিন সন্ধ্যার দিকে জেনারেল খাদিম হোসেন রাজা, যিনি পূর্ব পাকিস্তানের সামরিক প্রশাসক ছিলেন, টেলিফোনে রাও ফরমান আলীকে বললেন, না, রাও ফরমান আলী খাদিম হোসেন রাজাকে বললেন, খাদিম, ইট ইজ টু নাইট, এটা আজকে রাতে ঘটবে, অর্থাৎ অপারেশন সার্চ লাইট। তা আমাদেরও আজকে সেই রাত স্মরণ করতে হয়। তো এখন এই রাতটি অনেকগুলো কারণে গুরুত্বপূর্ণ আমাদের কাছে। প্রথমত, বঙ্গবন্ধুর রাজনৈতিক সমাধানের পথ পরিহার করে পাকিস্তানিরা শুরু থেকেই যে সামরিক সমাধান চাপিয়ে দেবার চেষ্টা করেছিল আমাদের উপরে, তার সূচনা হলো অপারেশন সার্চ লাইট দিয়ে। রাত 10:30টার দিকে, 11টার দিকে আমি গোলাগুলি শব্দ পেয়েছিলাম, কারণ সেদিন আমি প্রত্যক্ষদর্শী মহসিন হলের সহকারী আবাসিক শিক্ষক হিসেবে। আরেকটি কথা হচ্ছে, সেদিন রাতে 10:30টার দিকে বঙ্গবন্ধুর সঙ্গে শেষ সাক্ষাৎকারী ছিলেন প্রয়াত কীর্তিমান সাংবাদিক আতাউজ্জামান। আতাউজ্জামানকে বঙ্গবন্ধু চাচ্ছিলেন তাড়াতাড়ি বাড়ি থেকে বের করতে। তিনি কানের কাছে মুখ নিয়ে এসে বলেছিলেন, আই হ্যাভ গিভেন ইউ ইন্ডিপেন্ডেন্স, নাও ইউ প্রিজার্ভ ইট। ইংরেজিতে বলেছিল, আমি তোমাদেরকে স্বাধীনতা দিলাম, নাও এখন এটাকে রক্ষা করার দায়িত্ব তোমাদের। সেই আচ্ছা। তা 12টা, তারপরের ঘটনাটা হচ্ছে 12:20 দিকে তিনি 7ই মার্চের পরে বুয়েটের অধ্যাপক ডক্টর নুরুল উলার কাছে থেকে সংগ্রহ করা ট্রান্সমিটারে তার স্বাধীনতার ঘোষণা রেকর্ড করলেন। 7ই মার্চ স্বাধীনতার ডাক দিয়েছিলেন, আর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন 25শে মার্চ রাতে শেষ দিকে। 26শে মার্চ হয়ে গেছে 12টা। 1:30 দিকে পাক সেনারা তাকে
গ্রেফতার করেছিল। দ্য বিগ বার্ড ইজ ইন কেজ, খাঁচায় বড় পাখিটি ধরা পড়েছে আর কি। এতগুলো ঘটনা আমাদের তখন বুঝতে পারিনি এতগুলো ঘটনা ঘটেছে। পরবর্তীকালীন পাঠজনিত সংগ্রহ করা তথ্যজনিত কারণে উপলব্ধ সত্য আর কি। তো এখন আমি সচক্ষে প্রত্যক্ষ করেছি সেই রাতটি বিভীষিকাময় রাত। আপনি যথার্থই শিরোনাম করেছেন গণহত্যা থেকে স্বাধীনতা। গণহত্যা দিয়ে এবং স্বতঃস্ফূর্ত প্রতিরোধ দিয়ে যে ঘটনার সূত্রপাত, সেই ঘটনার অনিবার্য পরিণতি হচ্ছে স্বাধীনতা এবং শত্রু মুক্তি। স্বাধীন হলাম বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী 26শে মার্চ, শত্রুমুক্ত হলাম 16ই ডিসেম্বর 1971। এবং এত কম সময় পৃথিবীর আর অন্য কোনো জাতি লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারেনি। আমরা আবেগ নিয়ে বলি 9 মাসের মুক্তিযুদ্ধ, দীর্ঘ 9 মাস। এখানে দীর্ঘ বিশেষণ 9 মাসটাও গুরুত্বপূর্ণ মনে করি, কিন্তু অসত্য, তথ্য ভিত্তিক নয়। আমরা যুদ্ধ করেছি 8 মাস 21 দিন, সংক্ষিপ্ততম মুক্তিযুদ্ধ। মনে রাখতে হবে পৃথিবীর ইতিহাসে এই যুদ্ধটি কিন্তু অসম যুদ্ধের একটি দৃষ্টান্ত, অ্যাসিমেট্রিক ওয়ার। যুদ্ধ তত্ত্বের ইতিহাসে অ্যাসিমেট্রিক ওয়ার বলে একটি কথা আছে। পাকিস্তানিরা পরিপূর্ণ প্রশিক্ষিত, অস্ত্র প্রশিক্ষিত একটি বাহিনী, একেবারে যাদের সেনাবাহিনী রয়েছে এবং যাদের লক্ষ্য ছিল যে আমরা হত্যা করে বিনাশ করব, এবং অস্ত্রের যে ভান্ডার। হ্যাঁ। তো এখন এমভি সওয়াত জাহাজেই 7,000 টন অস্ত্র এসেছিল, কাজে বুঝতে পারছেন। তো এখন একটি বিতর্ক আছে, আমি শুনি পড়ি যে বঙ্গবন্ধু মার্চের গোড়াতেই যদি স্বাধীনতা ঘোষণা করে দিতেন তাহলে বাঙালিরা অনায়াসেই স্বাধীন হয়ে যেতে পারত। তার কারণ অনেকে হিসেবে দেখান যে তখন বাঙালি সৈন্য বেশি ছিল পূর্ব পাকিস্তানে। এটা ইতিহাসের কথা বলে না। পাকিস্তানিরা গুরুত্বপূর্ণ স্থানে বাঙালি সৈন্যকে রাখেনি কখনোই, ওরাই ছিল সব আর কি। আরেকটি কথা ভুলে যায় যে সবাই তাৎক্ষণিক চিন্তাপ্রসূত মন্তব্য বক্তব্য দেন ঠিকই, কিন্তু এই মানুষটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পোড় খাওয়া রাজনীতিবিদ, প্রচুর দূরদর্শিতা বিচক্ষণতা তাদের মধ্যে কাজ করেছে। 7 মার্চের ভাষণ দেখুন। তিনি জানতেন যে বাঙালিরা যদি এভাবে স্বাধীন হতো তাহলে বিচ্ছিন্নতাবাদী হতো, সারা বিশ্বের সহানুভূতি থেকে আমরা বঞ্চিত হতাম। স্যার, এই যে দীর্ঘ সময়ের পথ চলা, এই পথ চলায় তো বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, তিনি তো ভুল সিদ্ধান্ত বা কোনো জায়গায় ভুল কাজটি তিনি করেননি, একেবারে সঠিক সময়ে সঠিক কাজটি করেছেন। কোন সময়ে কোন কাজটি করতে হবে এটা তার মুখস্থই ছিল, যে এই সময়টিতে এই কাজটি করতে হবে, 7ই মার্চ কি করতে হবে, মানে কখন স্বাধীনতার ঘোষণা দিতে হবে, সেই জিনিসগুলো তিনি একেবারে তার ডায়েরির পাতার লিখে রাখার মতো মনের থেকেই করেছেন। তার তো অদ্ভুত স্মৃতিশক্তি ছিল, এবং 20, 30, 40 বছর আগে দেখা মানুষকে তিনি অনায়াসে নাম ধরে ডাকতে পারতেন। তার তো জীবনই ছিল সংক্ষিপ্ত, 55 বছর 4 মাস 29 দিন মাত্র, যেদিন হত্যা করা হয় তাকে। তো আপনি কিন্তু চমৎকার একটি কথা বলেছেন। 7 তারিখে সকালবেলা, 7 মার্চে আমাদের 4 খলিফা, মানে 4 ছাত্র নেতা, বঙ্গবন্ধুর খুব প্রিয়, তারা কিন্তু এসে বলল যে আজকে কিন্তু স্বাধীনতা ঘোষণা না করলে চলবে না, জনগণ চায়। বঙ্গবন্ধু একটু রেগে গেলেন, কারণ মানসিক চাপ ছিল প্রচণ্ড। একদিকে পাকিস্তানিদের হুমকি, আর একদিকে জনগণের আকাঙ্ক্ষা, এগুলো এক সূত্রে বাঁধা খুব কঠিন ছিল। এবং ইংরেজিতে একটা কথা আছে, টু ওয়াক এ টাইট রোপ। তিনি সেই টাইট রোপ হাঁটছিলেন রোপে, কিন্তু হাঁটাটা সফলভাবে শেষ করেছিলেন।
তিনি 4 খলিফাকে বললেন যে দেখ তোরা বেশি চাপাচাপি করবে না, শেখ মুজিব জানে কখন কি বলতে হবে, কখন কি করতে হবে, যেমনটা আপনি বলছিলেন, এবং তাই করলাম। আরো একটা কথা ভুলে যাওয়া উচিত না আমাদের, সেটা হচ্ছে বঙ্গবন্ধু ওই ভাষণের প্রথম অংশটিতে ছিল যে তিনি স্বাধীনতা সরাসরি ঘোষণা করলেন না, ইয়াহিয়াকে 4টি শর্ত দিলেন, যে সামরিক শাসন প্রত্যাহার করতে হবে, সামরিক বাহিনী ব্যারাকে ফিরতে হবে, হত্যাকাণ্ডের বিচার করতে হবে, জনপ্রতিনিধিদের হাতে, নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিতে হবে। এই 4টি শর্ত কিন্তু আওয়ামী লীগের নেতারা দিয়েছিলেন 32 ঘন্টা সভা করে। শেষে বললেন যখন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কথাটা কিন্তু স্বাধীনতার কথাই বলা হলো ঘুরিয়ে। আমরা তো যারা শুনছেন, ওই দিন তিনি স্বাধীনতার জন্য বাঙালিকে প্রস্তুত করলেন এবং 26শে মার্চ তিনি স্বাধীনতার ঘোষণাটা দিলেন, সেটাই বলছি যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন। হ্যাঁ, আমরা যারা উপস্থিত ছিলাম, অন্তত আমি বলবো, যখন 4টি পূর্ব শর্ত দিচ্ছিলেন তখন আমার কাছে ভালো লাগেনি। পাকিস্তানিদের সঙ্গে সম্পর্ক তো চুকে বুকে গেছে, আপনি নতুন রাষ্ট্রের কথা বলুন, স্বাধীনতার কথা বলুন, কিন্তু যেই বললেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, তখন আমরা চাঙা হয়ে গেলাম। এই যে কথাটা ঘুরিয়ে বললেন, সেটা তার স্ত্রীকে দেওয়া কথা অনুযায়ী তিনি বললেন, কারণ শেষ মুহূর্তে তিনি সব বড় সংকটে তার শেষ পরামর্শক ছিলেন তার স্ত্রী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব। তাকে তিনি বলেছিলেন, আমি যদি আজ স্বাধীনতার ঘোষণা না দেই আর কোনোদিন সময় পাব না, আর আমি ছাড়া আর কেউই স্বাধীনতার ঘোষণা দেব না, তবে আমি এমনভাবে বলবো, ঘুরিয়ে বলবো, যাতে ইয়াহিয়ার সৈন্যরা নিরীহ এবং অপ্রস্তুত বাঙালির উপরে এখনই ঝাঁপিয়ে না পড়তে পারে। তো দেখুন এই যে কথাগুলো যে এইভাবে, তো একটি মানুষ কতটুকু বিচক্ষণতা ধরে রাখেন তিনি, এই ঘটনাগুলো তার প্রমাণ। এবং 71-এ উত্তাল মার্চের যে অসহযোগ আন্দোলন, একটি মাত্র ব্যক্তির অঙ্গুলি হেলনে এই আন্দোলন চলেছে, এবং সবাই স্বীকার করেছেন যে মহাত্মা গান্ধীর অহিংস অসহযোগ আন্দোলনের চাইতেও বঙ্গবন্ধুর অহিংস অসহযোগ আন্দোলন বেশি সফল ছিল। স্যার, আপনার কাছে আসবো, আমি একটু যেতে চাই ডাক্তার সারোয়ার আলীর কাছে, ওনার আলোচনা শুনে আমরা একটু ফিরবো। আমি ডাক্তার সারোয়ার আলীর কাছে যেতে চাই। ডাক্তার সারোয়ার আলী, আপনি নিশ্চয়ই আমাদের যে আলোচনার বিষয়, যে সুবর্ণ জয়ন্তী গণহত্যা থেকে স্বাধীনতা, এই বিষয়ে আমরা আলোচনা করছি। আপনার কাছে জানতে চাইবো যে 71-এর 25শে মার্চ কাল রাতে যে গণহত্যা, পাকিস্তানি বাহিনীর নির্মমতা, বর্বরতা, সেই জায়গাটি থেকে আজকে আমরা জাতীয়ভাবে গণহত্যা দিবস পালন করি এবং আমাদের সংসদে একটি প্রস্তাবও পাশ হয়েছে, কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতিটি আমরা এখনো পাইনি। আপনার কথা শুনতে চাই এই বিষয়ে। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে 1970 অবধি এদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। কিন্তু খুব দুর্ভাগ্যজনক হচ্ছে যে 1970 সালের আগে পাকিস্তানে কখনো সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন হয়নি। এই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পেয়েছিল সারা পাকিস্তানে। আর যেটা খুব স্বাভাবিক ছিল যে ক্ষমতা বঙ্গবন্ধুর হাতে ন্যস্ত করা হবে, কিন্তু এটি না করে তারা এটার একটা সামরিক সমাধানে যেতে চেয়েছে। কথিত আছে যে ফেব্রুয়ারি মাসে লারকানায় বাগান বাড়িতে গিয়ে শীর্ষ সামরিক নেতারা আসে, তিনি বলেছিলেন যে ইফ ইউ ক্যান কিল 2 million people in Bangla, in East Pakistan, they will eat out of our hands. হ্যাঁ না? অর্থাৎ একটা সামরিক সমাধানের দিকে তারা গিয়েছিল। আমি শুরু হয়েছিল 25শে মার্চ
অপারেশন সার্চলাইটের মাধ্যমে। রাস্তায় সেদিন খুব বড় মনে পড়ে যে রাস্তায় শত শত জনগণ ব্যারিকেড দিয়েছে, সেটি তুচ্ছ করে তারা সারা ঢাকা শহরে তারা গণহত্যা চালায়। তাদেরকে বলা হয়েছিল সেনাবাহিনীকে যে টার্গেট হচ্ছে শিক্ষক মন্ডলী যাদেরকে তারা অনুপ্রাণিত করেছে তাদের ইয়েতে, এবং টার্গেট হচ্ছিল যে হিন্দু প্রধান এলাকায়, কারণ হিন্দুদের প্ররোচনায় ঘটনাটা ঘটছে বলে। এবং এই বিভৎস রাতটি আজও মনে পড়ে আমার। তখন ওই এখন যে মতিঝিল থানা তার উল্টো দিকে যে বাসা, ওই বাসায় নয়াপল্টনে থাকি আমি। কয়েকটি এলাকা বাড়ি পরে একটা বস্তি, এই বস্তির মানুষ কিন্তু 69 গণঅভ্যুত্থানে লক্ষ্য করেছি আমি যে তারা লক্ষ লক্ষ মানুষ এই মিছিলগুলো যুক্ত হয়েছিল। প্রথমে ট্রেসার বুলেট চালিয়ে ওই এলাকাটা আলোকিত করে, তারপরে মর্টার আর ট্যাঙ্ক থেকে গুলি করে এই বস্তিগুলো নিশ্চিহ্ন করে দেয়। এই ধরনের নৃশংসতা, বর্বরতা যে 25শে মার্চ ঢাকায় শুরু হয়েছে, ধীরে ধীরে ব্যাপ্তি ঘটে সারা দেশে। আমরা মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে আমাদের স্কুল প্রোগ্রামে যে বাস যায়, সেখানে প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে এমন কোনো জেলা বা উপজেলা নেই যেখানে নির্বিচারে এই গণহত্যা সংগঠিত হয়নি। এবং পাকিস্তানের যে সামরিক বাহিনী, সরকার, তারা মনে ধারণা করেছিল যে এইভাবে সম্ভবত পোড়ামাটির নীতি অবলম্বন করে দেশটিকে দখলে নিতে পারবে। কিন্তু ঘটনাটি একেবারে বিপরীত ঘটল। বঙ্গবন্ধু কারাগারে চলে গেলেন, কিন্তু এই দেশের মানুষ তার যে 7ই মার্চের ভাষণ, সে ভাষণটি মেনে শুধু ঘরে ঘরে দুর্গই গড়ে তুলল না, তারা সশস্ত্র যুদ্ধে সামিল হয়েছে। এই সামিল হওয়ার মধ্য দিয়ে সারা দেশে এই যে গেরিলা যুদ্ধ, যেখানে আমার যোগ দেওয়ার সৌভাগ্য হয়েছিল, এই সময়ে সামরিক বাহিনী আরো যেটি অন্যায় করেছে, যে অনৈতিক কাজ করেছে, তারা প্রতিটি এলাকায় যে মধ্যযুগীয় কায়দায় নারীদের উপর নির্যাতন করেছে, যে সংখ্যাটি 2.5 থেকে 3 লাখের মতো। এবং সর্বশেষে আপনারা জানেন যে ডিসেম্বর মাসে 3 তারিখে যৌথ বাহিনী গঠিত হয়েছিল। পাকিস্তান যখন পশ্চিমাঞ্চলে ভারতের আক্রমণ করে, তখন যুদ্ধ ঘোষণা করে হয়েছিল। এবং যৌথ বাহিনীর কাছে এই অনৈতিক বর্বর পিশাচ শক্তি 16ই ডিসেম্বর আত্মসমর্পণ করতে বাধ্য হয়, এবং তার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশে বিজয় সুনিশ্চিত হয়। তবে এই বিজয়টি অসম্পূর্ণ ছিল ততদিন যতদিন যার ডাকে এই স্বাধীনতা সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। বঙ্গবন্ধু যতদিন দেশে না ফিরলেন, 10ই জানুয়ারি তিনি যখন দেশে ফেরেন, তার মধ্য দিয়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশ যে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। কাজে এশিয়ার খুব কম দেশ রয়েছে যে সেগুলোতে এই ধরনের বর্বর গণহত্যা হয়েছে, এবং খুব কম দেশ আছে যে দেশ থেকে 1 কোটির মতো মানুষ শরণার্থী হয়ে চলে গেছে, যেতে বাধ্য হয়েছিল। এবং খুব কম দেশ আছে যে দেশগুলো তো সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে দেশটি স্বাধীন করেছে। এটি খুব সংক্ষেপে, যে আপনি অবশ্যই জানবেন যে এটি খুব সংক্ষেপে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এরপরে এই যে 50টি বছর অতিক্রান্ত হলো, এবং বাংলাদেশ আজকে গত বছর বঙ্গবন্ধুর আমরা জন্ম শতবর্ষ পালন করেছি। আমি একটু ওই জায়গাটিতে আসতে চাই, ডাক্তার সারোয়ার আলী, আমি ওই জায়গাটিতে একটু আসতে চাই যে আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি ঠিকই, কিন্তু তার আগে ওই আলোচনাটিতে একটু আসতে চাই যে গণহত্যা দিবস আমরা জাতীয়ভাবে পালন করি, কিন্তু সেটির আন্তর্জাতিক স্বীকৃতির জায়গাটি এখনো অবহেলিত। আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পাইনি। এই জায়গাটায় একটা দুর্বলতা ও ব্যর্থতা রয়েছে আমাদের। হ্যাঁ, সেটি হচ্ছে যে এই যুদ্ধবিধ্বস্ত দেশে এই গণহত্যা সম্পর্কে
এটা তথ্য, দলিল এগুলো সংগ্রহ করা, বধ্যভূমিগুলো সংরক্ষণ করা, এগুলো যে আন্তর্জাতিক মানবাধিকারের কাছে পৌঁছে দেব, সেই কাজটি কিন্তু বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের পরে শুরু হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরে বাংলাদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তারা মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসটিকে শুধু বিকৃতি করেনি, মানে মুক্তিযোদ্ধা বলতে মানুষের কাছে আমরা কুণ্ঠাবোধ করেছি। কারণ মানে রাষ্ট্র একদম আমার উপর একদম একটা 21টি বছর 21টি বছর পাকিস্তানি ভাবধারাই তো আসলে চলেছে দেশটা, বাংলাদেশ। হ্যাঁ মানে একেবারে পাকিস্তানি ধারায় দেশ চালায় সামরিক সরকার, গণতন্ত্র নির্বাসিত, সামরিক গোয়েন্দা বাহিনীর তথ্য অনুযায়ী দেশের প্রশাসন পরিচালিত হয়। এবং সবচেয়ে বড় যেটা বিষয় সেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে মূল আদর্শ, যেটি সংবিধানের 4 নীতির মধ্যে প্রতিফলিত হয়েছিল, সেটিকেও সংশোধন করা হলো। এবং সর্বশেষে যেটি যে কলঙ্কিত দিকটি বলা উচিত সেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল তাদের শুধু পুনর্বাসিতই করা হলো না, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে সিদ্ধ করা হলো এবং তারা সগৌরবে বাংলাদেশের পতাকা নিয়ে তারা মন্ত্রিত্ব গ্রহণ করলেন। এই কাজে এই যে সময়টা, বিশাল সময়টা পার হলো, এর ফলে এই পর্যায়ে সরকারিভাবে যে উদ্যোগ বা রাষ্ট্রীয়ভাবে যে উদ্যোগ, এটি গ্রহণ করা হয়নি। এবং আমরা লক্ষ্য করবেন যে 2009-এ বর্তমান সরকার আসার পরেই উদ্যোগটি শুরু হয়েছে। কাজে আমরা আশা করি যে এখনো যদি সরকার তৎপর হয়, যদিও আমরা লক্ষ্য করেছি যে বহু বধ্যভূমি 50 বছর হয়ে গেল, তো বহু বধ্যভূমি জায়গায় স্থাপনা গড়ে উঠেছে, তারপরেও এই আন্তর্জাতিক স্বীকৃতির চেষ্টাটি রাষ্ট্রীয়ভাবে যেমন করতে হবে, আমাদের সামাজিকভাবে করতে হবে। আমরা মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে এবং ঘাতক দলের নির্মূল কমিটি দুটি পক্ষ থেকে পৃথকভাবে এবং যৌথভাবে এই উদ্যোগটা নিয়েছি। আশা করছি আমরা যে সরকার যদি তৎপর হবো, অর্থাৎ জেনোসাইড ম্যাপে বাংলাদেশের গণহত্যা থাকবে। কারণ আপনি তো জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত অল্প সময়ে এত বেশি মানুষ কোন দেশে হত্যাকাণ্ডের শিকার হয়নি। জি, আপনি আমাদের সাথে সংযুক্ত থাকুন, আপনার কাছে আবারও আসব। স্যার, আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে এসে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। দর্শক, ইভ্যালি 21-এর রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথে থাকুন। দর্শক, ইভ্যালি 21-এর রাতে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছি সুবর্ণ জয়ন্তী, গণহত্যা থেকে স্বাধীনতা। আমি যেতে চাই অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেনের কাছে। স্যার, আপনার কাছে জানবো যে এই যে পাকিস্তানি বাহিনীর যে বর্বরতা, এটা পৃথিবীর ইতিহাসে একটি জঘন্যতম বা মানবতার ইতিহাসে জঘন্যতম একটি ঘটনা, আমি শুরুতেই বলেছি। আপনার কাছে জানবো যে আমরা জাতীয়ভাবে গণহত্যা দিবস পালন করি এবং এটি জেনোসাইড, এটা সেই সময় 71-এই আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি বিশদভাবে এসেছে, কিন্তু স্বাধীনতার 50 বছরও, এই যে 50টি বছর কেটে গেল, এই সময় আমাদের দেশে পাকিস্তানি ভাবধারার অনেক সরকার ছিল। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে পাকিস্তানি ভাবধারায় চলেছে 21 বছর এই অবস্থায় ছিল, কিন্তু আমরা আন্তর্জাতিক স্বীকৃতি, গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এখনো পর্যন্ত আদায় করতে পারিনি। এই জায়গাটিতে একটু আপনার কথা শুনবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা 71 থেকেই যারা বাংলাদেশকে প্রত্যক্ষ করেছি, হয়ে ওঠা, সচেতন ছিলাম যে পৃথিবীর ইতিহাসে ঘৃণ্যতম গণহত্যা এটি। এবং সেই জন্যে মাত্র কিছুদিন আগে এই দেশের প্রগতিশীল মানুষদের দাবির মুখে 25শে মার্চকে আমরা গণহত্যা দিবস করেছি। কিন্তু
আমরা তো জানি যে আন্তর্জাতিক স্বীকৃতি না হলে কোনো অর্জনই আমাদের খুব বৈধ হয়ে ওঠে না আর কি, এমন একটা ধারা। সেই জন্য একটি নতুন রাষ্ট্র বাংলাদেশ জন্মলগ্নেই স্বীকৃতি প্রার্থনা করেছিল বঙ্গবন্ধু 10ই জানুয়ারির ভাষণে বলেছিল। তা এতদিনও আন্তর্জাতিক স্বীকৃতি বা জাতিসংঘের পক্ষ থেকে গণহত্যা দিবস ঘোষণা করা হয়নি। আমরা পেয়েছি তো অনেক জাতিসংঘের কাছ থেকে। 21শে ফেব্রুয়ারি আমার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আবার বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো সৃজনশীল অর্থনীতিতে পুরস্কার ঘোষণা করবে 14ই ডিসেম্বর আমরা ঘোষণা শুনেছি গত বছরের। তা আমরা ধন্যবাদ দেব। তো জাতিসংঘ কেন করছে না বা কেন স্বীকৃতি পাচ্ছে না, এটি বড় প্রশ্ন আমার কাছে। একটি স্বাভাবিক উত্তর হলো যে জাতিসংঘ তো বিশাল আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সেখানে বিষয়টি নিয়ে যেতে হবে যথাযথভাবে প্রস্তাবটি, তারপরে ওদের অনুসৃত যে প্রক্রিয়া তার মধ্যতে বেরিয়ে আসবে সিদ্ধান্ত। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের পক্ষ থেকে বা সরকারি পক্ষ থেকে যথেষ্ট ঐকান্তিকতা বা পদক্ষেপে পর্যাপ্ততা এখনো প্রমাণ সাপেক্ষ। বাচনিক উচ্ছ্বাস আমাদের আছে, কিন্তু বাচনিক উচ্ছ্বাসের সমান্তরালে সঠিক কর্ম এখনো অভাব আছে বলে আমার মনে হয়। তবে আমার দৃঢ় বিশ্বাস যে এটি স্বীকৃত হবে একদিন না একদিন, বেশি দিন নয়, স্বীকৃত হবে। কারণ ওই সময় আমাদের মুক্তিযুদ্ধ সারা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছিল, সেটা তো ভুলে যাবার কথা নয়। এবং সাইমন রিং বা ফরাসি চিত্রগ্রাহক মাইকেল লরেন্ট কিভাবে পাক সেনাবাহিনীকে ফাঁকি দিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রয়ে গেলেন, এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেলের যারা কর্মকর্তা কর্মচারী তারা সবাই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এদের দুজনকে কত কষ্টে কত কৌশলে লুকিয়ে রেখেছিল। তারা তো সারা বিশ্বের কাছে খবরটা ছড়িয়েছে গণহত্যা। আবার ধরুন 13ই জুন সানডে টাইমস পত্রিকায় অ্যান্থনি ম্যাসকারেনহাসের প্রতিবেদন। তো সারা বিশ্বের বিবেক কিন্তু আলোড়িত আন্দোলিত হয়েছে, মর্মব্যথায় সহানুভূতি জানিয়েছে বাঙালিদের প্রতি। তো কাজেই পটভূমি তৈরি করা আছে। এখন আমরা ঠিক মতো পদ্ধতি অনুসরণ করলে আমার মনে হয় এটা হয়ে যাবে আর কি। জি স্যার, আসবো আপনার কাছে। একটু ডাক্তার সারোয়ার আলীর কথা একটু শুনে আসতে চাই। আবারও আসছি ডাক্তার সারোয়ার আলীর কাছে। ডাক্তার সারোয়ার আলী, আপনার কাছে জানতে চাইবো যে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, এই যে পাকিস্তানকে হারিয়ে আমাদের এই বাংলাদেশ, যে পাকিস্তান পরাজিত হয়েছিল, সেই পাকিস্তান আজকে আমাদের সব সূচকেই আমাদের তুলনায় অনেক পিছিয়ে, এবং বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ দেশের পথে। এই জায়গাটিতে আপনার কথা একটু শুনতে চাই। ওই আমি ইমরান খানের তথ্যের কথা বলি। ইমরান খানকে বলেছিল যে পাকিস্তানকে সুইডেন বানাবে। তো পাকিস্তানের যারা প্রাইভেট টেলিভিশন তাদের একজন আলোচক বলেছেন যে আগে তো বাংলাদেশ হও, সুইডেন তো বহু দূরের পথে। কারণ প্রবৃত্তির দিক থেকে ধারাবাহিকভাবে 7% উপরে গত কয়েক বছর ধরে চলছে, এবং যে সামাজিক সূচকগুলোর কথা বলছেন আপনি, গড় আয়ু, শিশু মৃত্যুর হার, মাতৃমৃত্যুর হার, এটা খুব জরুরি। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার সাথে নারীর ক্ষমতায়ন যুক্তি রয়েছে। এই বিষয়ে সূচক বলতে পাকিস্তানের ক্ষেত্রে শুধু নয়, ভারতের চেয়ে আমরা উন্নত অবস্থায় রয়েছি। এটি একটি অসাধারণ সাফল্য। এই কারণে বলছি যে যদি জাতীয় আয় বাড়ে কিংবা প্রবৃদ্ধি বাড়ে, তার মানে তো এই নয় যে সাধারণ মানুষ এর সুযোগ সুবিধা পাচ্ছে। কিন্তু লক্ষ্য করা গেল এবার যে বাংলাদেশের যে হিউম্যান
ডেভেলপমেন্ট ইন্ডেক্সগুলো ইমপ্রুভ করে গেছে। কাজে এটি একটি বড় অর্জন বলে আমরা মনে করি যে এটি একটি বড় অর্জন। কিছু দু একটি সীমাবদ্ধতা রয়েছে, আমি মনে হয় এই পর্যায়ে এটি বলেই রাখা উচিত অর্থনীতির দিক থেকে। সেটি হচ্ছে জাতীয় আয় বাড়লেও আমরা লক্ষ্য করেছি যে ধন বৈষম্যটা বেড়েছে, অর্থাৎ খুব ধনী যারা আর খুব যারা দরিদ্র, এই দারিদ্রের সংখ্যাটা কমেছে বটে, কিন্তু গ্যাপটা খুব বেড়ে গেছে। অর্থাৎ অর্থ কিছু মানুষের হাতে পুঞ্জীভূত হয়ে পড়েছে। এদিকটি নজর দেওয়াটা খুব জরুরি, কারণ এটি না হলে এই যে অর্থনৈতিক অগ্রগতি যে হবে তার সুফলটি শুধু কিছু ধনী লোক পাবে, দরিদ্রজন এর সুবিধাটা পাবে না। এই দুর্বলতাটুকু আমি আশা করছি যে সরকার এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য কিছু পদক্ষেপ নিয়েছেন সোশ্যাল সেফটি নেটে, কিন্তু এটি যথেষ্ট বলে আমাদের কাছে মনে হয় না। আমার কাছে এ বিষয়ে সম্ভবত আরেকটু নজর দেওয়া প্রয়োজন। আরেকটি বিষয় রয়েছে, মনে করেন যে আর্থিক খাত যেগুলো রয়েছে, এই আর্থিক খাতগুলোর ক্ষেত্রেও দুর্নীতি ছায়াপাত শুধু নয়, একটা বড় ধরনের দুর্নীতি ঘটেছে। কিন্তু বারবার দাবি উঠেছে সর্বশেষ ইব্রাহিম খালেদ সাহেবকে দিয়ে কমিশন করলেন, উনি মারাও গেলেন এই সৎ মানুষটি, কিন্তু ব্যাংকিং কমিশনটা হলো না। একটা সর্বগ্রাসীর লোভ সর্বস্তরে বিস্তার করছে এবং এর ফলে অন্তর্দ্বন্দ্ব হয়, আধিপত্যের লড়াই হয়, তার খেসারত সাধারণ মানুষ দেয়। এদিকটি নজর দেওয়াটা খুব জরুরি, এবং এগুলো যদি নজর দিতে পারি তাহলে বোধহয় সরকার যে আপনি বলছেন যে অর্থনৈতিক কিছু জায়গায় সংস্কারের খুবই জরুরি, সংস্কার করাটা খুবই প্রয়োজন। খুবই জরুরি, আপনি সঠিক ধরেছেন। জি জি জি, আবার একটু আসতে চাই আপনার কাছে যে এই যে কাল রাত থেকে 25শে মার্চের কাল রাত, সেই জায়গাটি থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এই অল্প কয়েক ঘন্টার মধ্যে, এবং তারপরেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া, এই সময়টার একটু বিশ্লেষণ আপনার কাছে জানবো, এই ঐতিহাসিক সময়টার বিশ্লেষণটা একটু জানবো। এখন যে জেনারেল ব্রিগেডিয়াররা এই অপারেশন সার্চলাইট চালিয়েছিল, তারা অনেকে রিটায়ার করেছেন, কেউ কেউ মারা গেছেন, তারা কিছু আত্মজীবনী লিখেছেন। এটি খুব সম্প্রতি আমি পাঠ করার সুযোগ পেয়েছি। তাতে তারা বলেছেন যে 17ই মার্চ যখন আলোচনা চলছে, তখন তাদের শীর্ষ পর্যায়ে এই সিদ্ধান্তটি জানানো হয়েছিল তাদের কাছে, এবং যে টার্গেটস গুলো বললাম সেই কাজটা তখন থেকে, অর্থাৎ এটা প্রায় রাত 11:30টার সময়। আর যিনি ব্রিগেডিয়ার, যার নেতৃত্বে বঙ্গবন্ধু 32 নম্বর বাসায় তাকে গ্রেপ্তার করতে যায়, তিনি ওই সময় একই সময় প্রায় উনি, যেহেতু ব্যারিকেড ছিল বলে উনি লিখছেন যে উনার পৌঁছতে 12টার পর হয়ে গেছে। কিন্তু বঙ্গবন্ধু একজন দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞাবান নেতা ছিলেন। উনি জানতেন যে উনি গ্রেপ্তার হবেন কিংবা উনি নিহত হতে পারেন। কাজে সেই কারণে তিনি গ্রেপ্তার হওয়ার পূর্বে তিনি ওয়্যারলেসের মাধ্যমে এই স্বাধীনতার ঘোষণাটি দিয়েছেন, যেটি আমাদের মুক্তি জাদুঘরে রক্ষিত রয়েছে, এই ওয়্যারলেস বাণীটি। এবং এটি করবার, এই স্বাধীনতা ঘোষণা করবার অধিকারটা তো উনারই হাতে ছিল। এই অধিকারটা কিন্তু স্পষ্ট মনে করতে হবে, এই অধিকারটা উনারই ছিল, কারণ উনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শুধু না, মার্চ মাসে বাংলাদেশের মানুষ বা তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ সার্বিক ক্ষমতা, শাসন ক্ষমতা বঙ্গবন্ধুর হাতে কিন্তু ন্যস্ত করেছেন। আপনি সে যদি মার্চে জীবিত থেকে থাকেন, তিনি মানে উনার কথাই দেশ চলত। কাজে উনির এই অধিকার ছিল, এই অধিকারটা উনি প্রয়োগ করে স্বাধীনতার ঘোষণা দিয়ে তারপরে উনি গ্রেপ্তার হয়েছিলেন। এই বিষয়টি নিয়ে কোনো অস্পষ্টতার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না।
জি, আপনার কাছে আবারও আসবো, আপনি আমাদের সাথেই থাকুন। আবারও যেতে চাই অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেনের কাছে। স্যার, আপনার কাছে জানতে চাইবো এখন যেটি যে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, আমরা আমাদের জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করছি, একই সাথে দুটি উপলক্ষ এবং দুটি বড় আয়োজন বা দুটি বড় উদযাপন আমরা করছি। এই জায়গাটিতে একটু আসতে চাই আপনার কাছে স্যার। এই যে গণহত্যা থেকে স্বাধীনতা, সেই জায়গাটি থেকে আজকের বাংলাদেশ 50 বছর অতিক্রম করতে যাচ্ছে। আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশ যে পাকিস্তানকে পরাজিত করে আমাদের এই বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ, সেই বাংলাদেশ আজকে সেই পাকিস্তান থেকে সব সূচকেই অনেক অনেক এগিয়ে। এই জায়গাটিতে একটু আপনার কথা শুনতে চাই। ধন্যবাদ। প্রথমেই আমি খুব ছোট করে বলি যে এই যে উদযাপন করছি, দুটো উদযাপন প্রায় একত্রে হয়ে গেল, 9 দিনের হেরফের, কিন্তু আমরা একসঙ্গেই করছি। 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, আর 26শে মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। কিন্তু এখানে একটি বিতর্ক বাতাসে ভাসছে, যেটা আওয়ামী লীগ নিজস্ব দলীয় ব্যাপার করে ফেলেছে, অন্য দলকে ডাকেনি। কথাটা আমি কোনো পক্ষে না, যে আমি যদি বস্তুনিষ্ঠভাবে বলি, এটা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু শতবর্ষ পালন করছি। যারা বঙ্গবন্ধু বিরোধী, যারা বঙ্গবন্ধুকে নির্বাসিত করেছিল, বঙ্গবন্ধু মানেই তো বাংলাদেশ, সেই তো বাংলাদেশ, বঙ্গবন্ধুকে নির্বাসিত করেছিল, মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে বাংলাদেশকে পরিচালিত করেছিল, এবং যারা বাংলাদেশের পতাকা রাজাকারদের গাড়িতে তুলে দিয়েছিল, তারা তো স্বাধীনতার পক্ষে শক্তি হতে পারে না। রাজনীতির স্বার্থে আমি তাদেরকে সমীহ করব, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, প্রথমত সেনা ছাউনিতে কোনো দল হতে পারে না। তারা করেছে বিএনপি, জাতীয় পার্টি, এবং বিএনপি পঞ্চম সংশোধনী জিয়াউর রহমানের আদালতে বাতিল হয়ে গেছে, দলটিও তো অবৈধ হয়ে গেছে। তাহলে তো যারা স্বাধীনতার মর্ম বোঝেনি, যারা পাকিস্তানি পথে বাংলাদেশকে পরিচালনা করেছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তারা কেন আমন্ত্রিত হবে? আমার জামাতের তো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্নই ওঠে না। তারা বাংলাদেশ উদ্দেশ্য আদর্শে বিশ্বাস করে না। 75 থেকে 96, 2001 থেকে 6 সময়গুলো বাংলাদেশ পাকিস্তানি পথে হাঁটছিল। তো তাদেরকে আমি আমন্ত্রণ জানানোর কোনো যৌক্তিকতা পাই বলে মনে হয় না। আপনার দ্বিতীয় প্রসঙ্গে আসি, চট করে বলে নেই, সময় বেশি নাই। দেখুন, জন্মলগ্নে বাংলাদেশ সম্পর্কে অনেক নেতিবাচক কথা ছিল, অভিসম্পাদ ছিল। হেনরি কিসিঞ্জার তো বলেই দিলেন যে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। কিন্তু বঙ্গবন্ধু জীবদ্দশায় ঝুড়ির তলা লেগেছিল, ঝুড়িতে জমা হয়েছিল 7.4% প্রবৃদ্ধি হয়েছিল। 1976-এ দুজন উন্নয়ন অর্থনীতিবিদ, জাস্ট ফায়ারল্যান্ড নরওয়েজিয়ান আর জে পার্কিনসন ব্রিটিশ, বাংলাদেশ কিন্তু বঙ্গবন্ধু জীবদ্দশায় তারা ঘুরে ফিরে দেখে তথ্য সংগ্রহ করে বইটি প্রকাশ করতে সময় লেগেছে। সেখানে 3টি মন্তব্য করলেন। পৃথিবীর কঠিনতম সমস্যা বাংলাদেশের উন্নয়ন। 2, বাংলাদেশের উন্নয়ন যদি হয় তাহলে সারা পৃথিবীর সব দেশের উন্নয়ন হবে। 3, বাংলাদেশ উন্নয়ন করতে হলে 200 বছর অপেক্ষা করতে হবে বা 200 বছর লাগবে। 2016-তে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল তকমা দিলেন। আমি লাফিয়ে লাফিয়ে যাচ্ছি। আবার সর্বসম্প্রতি গত বছরে আমরা তকমা পেলাম যে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে যাচ্ছি। অর্থাৎ বঙ্গবন্ধু যে 10ই জানুয়ারি এসে বললেন, আজ আমার জীবনের স্বাদ পূর্ণ হয়েছে, বাংলাদেশ স্বাধীন, সেই স্বাদটি অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্য দিয়ে পূর্ণ হচ্ছে বলে আমি মনে করি।
তবে এখানে কিন্তু আছে, আমাদের আরও কাজ করতে হবে, আরও ভাবতে হবে, এবং ভাবনা ভিত্তিক কর্মকাণ্ড পরিচালনা না করলে বঙ্গবন্ধুর স্বপ্নকে আমি ছুঁতে পারবো না। সেই সাথে যে উন্নয়নগুলো হয়েছে সেটি টেকসইও করতে হবে। অবশ্যই, অবশ্যই উন্নয়নের সঙ্গে একটা কথা আছে। উন্নয়ন হয়নি এখনো, আমি বলি প্রবৃদ্ধি। প্রবৃদ্ধি উন্নয়নের পূর্ব শর্ত, এগুলো টেকসই হতে হবে। এবং বৈষম্য আছে, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেই বলেছিলেন বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে। আমাকে সেদিকে যেতে হবে, আরও কাজ বাকি আছে। আর একটি কথা হচ্ছে, আমি খুব গভীরভাবে লক্ষ্য করছি বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে যতটা এগিয়েছে তা সারা বিশ্বের নজর কেড়েছে। এই যে আমাদের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যে ভিডিও বার্তাগুলো পেলাম, বিশ্বের বিভিন্ন দেশের সরকার, রাষ্ট্রপ্রধান তারা ভূয়সী প্রশংসা করলেন বাংলাদেশে। বুকটা বড় হয়ে গেল আর কি, গর্বে স্ফীত হয়ে গেল। কিন্তু দেখুন রাজনীতির দিকে তাকিয়ে, রাজনীতি কিন্তু অনেক পিছিয়ে আছে। এবং আমি যেটা বলি যে রাজনীতি আর অর্থনীতি যদি সমান্তরালভাবে না এগোয়, তাহলে অর্থনৈতিক অর্জন বিপন্ন হতে পারে এক সময় না এক সময়। কথাটা একটু ভেবে দেখতে হবে। তার প্রমাণ দেখুন ভারত। ভারতের রাজনীতি শুভযাত্রা হয়েছিল মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদের হাত ধরে। সেই রাজনীতি কিন্তু এখন ধসে গেছে, কারণ ধর্মভিত্তিক একটি দল গণতান্ত্রিক রাষ্ট্রে চলে এসেছে, রাজনৈতিক প্রক্রিয়া এসেছে, বলার কিছু নাই। আপনি যেটা বলছিলেন যে রাজনীতি অর্থনীতি সমান্তরালভাবে এগিয়ে যেতে হবে। স্যার, আসবো আপনার কাছে, একটু ডাক্তার সারোয়ার আলীর কথা একটু শুনে আসতে চাই। ডাক্তার সারোয়ার আলী, আপনার কাছে একদম শেষ দিকে আমরা এসেছি। আপনার কাছে জানবো যে এই যে স্বাধীনতার 50 বছর আমরা একটি উন্নয়নশীল দেশের পথে, আমরা আসলে সমৃদ্ধ একটি বাংলাদেশ দেখতে চাই, যেটি জাতির পিতা যে স্বপ্নটি দেখেছিলেন। এই যে স্বাধীনতার 50 বছরে প্রায় 21টি বছর বা তারও বেশি সময় স্বাধীনতা বিরোধী চক্র ক্ষমতায় থেকেছে। এই সময়টিতে বাংলাদেশ হয়তো আরও এগিয়ে যেতে পারতো। আপনার কাছে জানবো যে আগামী 10 বছরে আপনি বা আগামী 20 বছরে আপনি বাংলাদেশকে কোথায় দেখতে চান? সামনের বাংলাদেশ কোথায় যেতে চাই? না, 2021 সালের মধ্যে যে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়া, সেই স্বপ্নটি এখন অধরা, কিন্তু এটা 41 উন্নত দেশে। কিন্তু কয়েকটি দিকে আমি যেমন আর্থিকের বিষয়টা বললাম, আমার মনে হয় যে এই অগ্রগতিটি ম্লান হয়ে গেছে কতগুলো কারণে। সেখান থেকে বেরিয়ে আসে আমার কাছে খুব রহস্যময় লাগে কয়েকটি বিষয়। দেখুন, যে রাষ্ট্র আপন অর্থায়নে পদ্মা সেতুর মতো করে, যে রাষ্ট্র যুদ্ধাপরাধীতে বিচার করার মতো দুর্দান্ত সাহস দেখাতে পারে সরকার, তারাই যখন এই ধর্মান্ধ গোষ্ঠী তাদের সুপারিশে পাঠ্যপুস্তকে পরিবর্তন ঘটায় এবং সাম্প্রদায়িকতার যখন বিস্তার ঘটে, তখন প্রয়োজনীয় ব্যবস্থা বিলম্বে গ্রহণ করে কিংবা করে না, এবং এর ফলে যে সংখ্যালঘু যে সম্প্রদায় তাদের মধ্যে যে আস্থাহীনতা দাঁড়ায়, এই জায়গা থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। কারণ আধুনিক রাষ্ট্র বলতেই বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষতার যে সংজ্ঞা দিয়েছিলেন, সেই সংজ্ঞার রাষ্ট্র বোঝায় যে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে, নিজেকে এই রাষ্ট্রের নিরাপদ একজন নাগরিক মনে করবে। এই জায়গাটাই দেশকে ফিরে আসতে হবে। অর্থাৎ মুক্তিযুদ্ধ চেতনার যে বাংলাদেশ, সেটি তো বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, সেটি তো মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ। কাজে সকল ধর্মের মানুষ সম অধিকারের ভিত্তিতে যেন একটি নিরাপদ রাষ্ট্র বাংলাদেশ মনে করে, এই জায়গাটি পৌঁছানো একান্ত জরুরি। তাহলে এই উন্নত রাষ্ট্রের জায়গায় যেখানে আমরা পৌঁছাতে চাচ্ছি, সেটি সম্পন্ন হবে বলে আমার কাছে মনে হয়। জি, আমরা একদম শেষ দিকে, একদম শেষ সময়ে এসে একদম 2 মিনিটে আপনি যদি নতুন প্রজন্মের জন্য কিছু বলেন। ভরসার জায়গাটা তো নতুন প্রজন্ম। আজকে বাংলাদেশে যে ইস্যু নিয়ে অগ্রগতি হয়েছে, তার সরকার তার নীতি নির্ধারক বটে, কিন্তু এই চালিকা শক্তি
তো তরুণ প্রজন্ম ৭৫-এর পরে পাঠ্যপুস্তকে যে পরিমাণ বিকৃতি ঘটেছিল, তার ফলে আমাদের মতো মানুষরা, বয়স্ক মানুষজনরা, মুক্তিযুদ্ধ করেছি যারা, আমাদের কাছে আশঙ্কা ছিল যে সম্ভবত আমরা একটা প্রজন্মকে হারালাম। কিন্তু বাস্তবে গণজাগরণ মঞ্চ প্রমাণ করলো যে মুক্তিযুদ্ধের এই ইতিহাসে বিকৃতি সত্ত্বেও তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহ আগ্রহী। এই তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় ঋদ্ধ। কাজেই আমি প্রচন্ড আশাবাদী যে এই তরুণ প্রজন্ম যারা এই অগ্রগতি চালিকা শক্তি, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এর সীমাবদ্ধতাগুলো কাটিয়ে এই যে অগ্রগতির যে পরিবহনটি চলছে তাকে দ্রুত অগ্রসর করবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আবারও যেতে চাই অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেনের কাছে। স্যার, আমরা একদম শেষ দিকে এসেছি, 2 মিনিটে আপনার কাছে জানতে চাইব যে নতুন প্রজন্মের জন্য আপনি কি বলবেন? নতুন প্রজন্মের জন্য প্রথম যেটা আমি মনে করি যে বাঙালির ইতিহাস যথার্থভাবে আত্মস্থ করতে হবে। আমি বলি না যে বাঙালির ইতিহাস সঠিকভাবে লেখা হয়েছে, তবু তথ্য সংগ্রহ করে সচেতন হতে হবে। বাঙালির বীরত্ব আর গৌরব, বাঙালির ইতিহাস নিয়ে যা লেখা হয়েছে আমি পড়ে দেখেছি, আমি খুব সন্তুষ্ট নই। আর একটি কথা হচ্ছে, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। আপনি বলেছেন বাংলাদেশের নাগরিক হতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। যেমন আগরতলা মামলা চলাকালীন বঙ্গবন্ধু আদালতে এজলাসের সামরিক বাহিনী ওই ছাউনিতে সাংবাদিক ফয়েজ আহমদকে ডাকছিলেন, এই ফয়েজ। তো ফয়েজ ভাই ওই সামরিক বাহিনীর বিধিনিষেধের ভয় তাকাচ্ছিলেন না, দ্বিতীয়বার ডাক দিয়ে বললেন, ফয়েজ, বাংলাদেশে থাকতে হলে আমার কথা, শেখ মুজিবের কথা শুনতে হবে। সেই জন্য বলি, শেখ মুজিব নামের বঙ্গবন্ধুকে জানতে হবে, শিখতে হবে। বায়বীয় কথা না, বাচনিক উচ্ছ্বাস নয়। তিনি কি ছিলেন, কেমন ছিলেন, বঙ্গবন্ধু কি ছিলেন নিজেই বলেছেন, আমি ফেরেশতা নই, শয়তানও নই, আমি মানুষ, আমি ভুল করতে পারি, তবে আমার বাহাদুর, আমি ভুলকে শুদ্ধ করতে পারি। দেবতা নয়, মানুষ। এই মানুষ হিসেবে যেন বঙ্গবন্ধুকে ধারণ করা হয় বুকে। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ, 10 জানুয়ারির ভাষণ, বা 4 নভেম্বরের ভাষণ 1972 গণপরিষদে, এগুলো তো পাওয়া যায় এখন। এগুলো পড়ুক, নতুন প্রজন্ম জেনে দেখুক যে এই দেশটিকে তিনি কি করে তিলে তিলে দেশটি স্বপ্ন রূপায়ণ করেছেন এবং গড়বার জন্য কি পরিশ্রম করেছেন 1314 দিনে। তার বাকশালকে আমরা বুঝিনি, না বুঝে অনেক নেতিবাচক কথা বলেছি। বাকশাল আমিও এক সময় লিখেছি, কিন্তু আমি এখন তথ্য উপাত্ত সংগ্রহ করে বুঝবার চেষ্টা করেছি সত্যকে। বাকশাল বাংলাদেশকে বৈপ্লবিক পরিবর্তনের দরজায় নিয়ে গিয়েছে। এগুলো সব পড়তে হবে নতুন প্রজন্মকে। পড়বার পরেই কিনা তাদের চেতনা সঞ্চারিত হবে, চেতনা শানিত হবে যে এই বাংলাদেশ। এবং যে বাংলাদেশ সম্পর্কে সুকান্তের কবিতা আমার কাছে মনে হয় প্রাসঙ্গিক, সাবাস বাংলাদেশ, অবাক পৃথিবী তাকে রয়, জ্বলে পড়ে মরে ছারকার, তবু মাথা নামাবার নয়। সেই জাতি আমরা, বীরের জাতি। আমরা আপোষ করবো কেন ধর্মান্ধতার সঙ্গে, সাম্প্রদায়িকতার সঙ্গে, কুপমণ্ডকতার সঙ্গে? বঙ্গবন্ধু শোষণমুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। সেই শোষণ মুক্তির লক্ষ্যে আমাদের এখনো অনেক কাজ করতে হবে। স্যার, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেষ করব আজকের ইভেল 21। ধন্যবাদ আপনাকে। দর্শক, শেষ করছি আজকের ইভেল 21 রাত। নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং শেষ করবার আগে আজকের এই দিনে আমি স্মরণ করতে চাই 71-এর বীর শহীদদের, স্মরণ করতে চাই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দর্শক, জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, এবং আমরা সেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে যাব।
এবং নতুন প্রজন্মের সামনে যে দায়িত্ব, নতুন প্রজন্ম সেই দায়িত্বটি পালন করবে। সেই দায়িত্বটি হলো জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।